আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সকলে স্পোর্টস উইথ অনিক এই চ্যানেলে স্বাগতম। এবং আপনারা আজকের পুরো ভিডিওটা দেখতে দেখবা, খুব বিনোদন আছে, আশা করি শেষ পর্যন্ত দেখবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে চা বাগান দেখে আবার সবাই বিভ্রান্ত হবেন না যে আমি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে আসছি। না, আমি লাক্কাতুরা চা বাগান বা লাক্কাতুরা এরিয়াতে নাই, আমি বর্তমানে আছি খুবই কাছাকাছি সাতছড়ি জাতীয় উদ্যান বা চা উদ্যান বা যাই বলেন না কেন, সেখানে আছি। এখানে ঘুরতে আসছিলাম, কিন্তু যেখানেই থাকি না কেন আসলে মন তো পড়ে থাকে যে ক্রিকেট মাঠে বিপিএল চলছে সিলেটে। আজকে যদিও বিরতি রয়েছে, যার কারণে ঘুরতে আসছি। এখন যদি মেইন পয়েন্টে আসি, যে বিপিএল এর এখন পর্যন্ত বলবো না যে সবগুলো দল সমান পরিমাণ ম্যাচ খেলেছে, কারণ কোনো দল 5 ম্যাচ আছে, 2টি দল আছে মাত্র 2টি করে ম্যাচ খেলেছে। এটা বিপিএল এর ঐতিহ্য, সেটা ধরে রাখতে তো হবেই যে উল্টাপাল্টা ম্যাচ বা উল্টাপাল্টা শিডিউল তো হবেই। এখন যদি আমরা একটু পয়েন্ট টেবিলে এক নজর দেখে নিই, আপনারা পয়েন্ট টেবিলে দেখতে পাচ্ছেন 1 নম্বর পজিশনে আছে রংপুর রাইডার্স, 5 ম্যাচে 5টিতে জয়লাভ করে 10 পয়েন্ট নিয়ে। 2 নম্বরে আছে ফরচুন বরিশাল, 4 ম্যাচে 3টিতে জয়লাভ করে 6 পয়েন্ট নিয়ে। 3 নম্বরে আছে খুলনা টাইগার্স, 2টিতে 2টি জয়লাভ করে 4 পয়েন্ট। 4 নম্বর পজিশনে আছে চিটাগং কিংস, 2টিতে 1টি জিতে 2 পয়েন্ট। 5 নম্বরে আছে দুর্বার রাজশাহী, 4টিতে 1টি জয়লাভ করে 2 পয়েন্ট। 6 এবং 7 নম্বর পজিশনে রয়েছে ঢাকা ক্যাপিটালস, ঢাকা ক্যাপিটালস 4টিতে 4টি হেরেছে। আর 7 নম্বর রয়েছে সিলেট স্ট্রাইকার্স, 3টিতে 3টি হেরেছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে সবসময় তো আমাকে একা দেখেন, এখানে আমার সাথে কে? এটা হচ্ছে আমার চাচাতো ভাই। তো তাকে আনার পেছনে একটা কারণ হচ্ছে মূলত পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে কথা বলার জন্য। সে মূলত সিলেটে থাকে, সিলেটে পড়াশোনা করে, তো সেই সূত্রে সে সিলেটের ফ্যান। তো তার থেকে সিলেট নিয়ে তার মতামত শুনবো। তার আগে যদি আমি আমার মতামতগুলো জানাই, এখানের দলগুলোর মধ্যে কোন দলগুলোর প্লে অফ খেলার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর রাইডার্স 5টিতে 5টি জয়লাভ করেছে, তাদের 7টি ম্যাচ হাতে আছে। 7 ম্যাচের মধ্যে আর মাত্র 2টি ম্যাচ জয়লাভ করলে তারা প্লে অফ নিশ্চিত করে ফেলবে। তারপর ফরচুন বরিশাল 4টিতে 3টিতে জয়লাভ করেছে, তাদের আরও 8টি ম্যাচ বাকি আছে। 8 ম্যাচে তারা 4টি জয়লাভ করলে উঠে যাবে। এখানে আমি প্রত্যেকটি দলকে আমি হিসাব করছি যে 7 ম্যাচ জয়লাভ করলে তারা বিপিএল প্লে অফ উঠবে। এখানে 6 ম্যাচ জিতলে ওঠা সম্ভব, তবে একটু বাড়িয়ে ধরলাম, এখনো তো অনেক সময় আছে, অনেক ম্যাচ বাকি আছে। 3 নম্বর পজিশনে আমরা দেখলাম যে খুলনা টাইগার্স 2টি জয়লাভ করেছে, তাদের আরও 10 ম্যাচ আছে। এই 10 ম্যাচের মধ্যে তাদের 5টিতে জয়লাভ করলে তারা উঠে যাবে। তারপর 4 নম্বরে আছে চিটাগং কিংস, 2টিতে 1টি জয়লাভ করেছে, 1টি হেরেছে। তাদের হাতে 10 ম্যাচ আছে, 10 ম্যাচে 6টিতে জয়লাভ করতে হবে। আর দুর্বার রাজশাহী, তাদের 4টিতে 1টি জয়লাভ করেছে, তাদের হাতে 8টি ম্যাচ আছে, 8 ম্যাচের মধ্যে তাদের 6টিতে জয়লাভ করতে হবে। এবং 6 এবং 7 নম্বরে যে ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার, সেটি নিয়ে মূলত আজকের ভিডিওতে কথা বলবো। তো ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স, তাকে তার পরিচয়টা দেওয়া দরকার। তার নাম হচ্ছে, পরিচয়টা দে। আমার নাম ইসমাইল ভুইয়া, আমি সিলেটে থাকি। আমার বাড়ি এখানে ব্রাহ্মণবাড়িয়া হলেও আমি থাকি সিলেটে অনেক ছোটো থেকেই, এজন্য ছোটো থেকেই দেখে আসছি আপনার সিলেটের খেলা, এবং সিলেট একটা প্রিয় টিম। এখন সিলেটের কথা কি বলবো, এখন পর্যন্ত যা পারফরমেন্স পেয়েছি আমরা তা কখনোই আশা করিনি। আর এখনও বেশি ম্যাচ খেলা হয়নি, অনেকগুলো ম্যাচই বাকি রয়ে গেছে। সো যে কোনো সময় কামব্যাক হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, ফিরেও আসতে পারে এবং ডুবেও যেতে পারে। ডুবেও, এটা বর্তমানে তো ডুবেই আছে, এখন ভেসে ওঠার চেষ্টায় আর কি আছি আমরা, আশা নিয়ে আছি। আর এখনো সিলেট স্ট্রাইকার্সের যে বিষয়টা, সিলেট স্ট্রাইকার্সের হাতে এখনো 9টা ম্যাচ আছে। সিলেট স্ট্রাইকার 9 ম্যাচের মধ্যে 7টিতে জয়লাভ করলে উঠবে, এবং 6 ম্যাচ জিতে ওঠা সম্ভব, কারণ সবগুলো দল তো আর 7 ম্যাচ করে জয়লাভ করবে না। কোনো দল 12 ম্যাচে হতে পারে। রংপুরের কথা বললে, রংপুরের হাতে এখনো 7টি ম্যাচ আছে। 7টি ম্যাচে যদি তারা 5টিতে জয়লাভ করে, সেক্ষেত্রে তাদের 10টি জয় হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু সবগুলো দলের পক্ষে কিন্তু 6-7টি ম্যাচ জেতা সম্ভব হয় না। 5 ম্যাচ জিতেও কিন্তু ওঠা সম্ভব। তবে এখন এটাই দেখার বিষয়, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্স, এই দুই দলের মধ্যে কোনো দল কি আদৌ তারা উঠতে পারবে কিনা। কারণ এখন পর্যন্ত মনে হচ্ছে যে খুলনা টাইগার্স, তারপর ফরচুন বরিশাল, তারপর রংপুর রাইডার্স, এই 3টি দলের ওঠার সম্ভাবনা বেশি। এখন চতুর্থ দল হিসেবে এখানে চিটাগং কিংস হতে পারে, দুর্বার রাজশাহী হতে পারে, ঢাকা ক্যাপিটালস হতে পারে, সিলেট স্ট্রাইকার্স হতে পারে। তবে ঢাকা ক্যাপিটালসের অবস্থা খুবই খারাপ, 4টি তারা হেরেছে। এখন আমি মূলত তাকে রাখার কারণ হচ্ছে, অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই আপনি কোন দল করেন। তো আমি যদি বলবো না, এটা আমি তো মানে শপথ করে নিয়েছি, কোন দল করি সাপোর্ট করি বলবো না। তো যেহেতু সাপোর্ট করার কথা ওর আসলোই, তো সে সাপোর্ট করে সিলেট স্ট্রাইকার্সকে। এখন সিলেট স্ট্রাইকার্স দলের অধিনায়ক সম্পর্কে কি জানে বলতে চাইছিলি? আমাকে এই আরিফুল হকের সাথে একটু পরিচয় করে দেন, আমি জানতে চাই ওর কাছে যে কি চায়, ও চায়টা কি। আচ্ছা, আমরা তো সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক সম্পর্কে আমরা অবগত আছি। দ্য ওয়ান অ্যান্ড অনলি লিজেন্ডারি ক্রিকেটার জ্যাক কেলিস, বাংলার জ্যাক কেলিস, আরিফুল হক পেস বোলিং অলরাউন্ডার। সে মূলত একাদশে কি করছে, তার জায়গায় তো আরেকজন ক্রিকেটার নাহিদুল ইসলাম খেলতে পারতো। এখন সবার মনে একটি প্রশ্ন, যে আরিফুল হককে তার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। এখন আমি আরিফুল হককে সেটি পরিচয় করে দিব না, কারণ আমি তার সম্পর্কে আমার নলেজ আছে। কিন্তু আমি যদি ওই নলেজটা এখানে অপচয় করি, অপচয় বলবো, কারণ বলার পরও চিনবে না সে কে।
এটা তো ক্রিকেটারটা মেহেদী হাসান মিরাজ না, নাইম শেখকে বললেও নাইম শেখকে খুঁজে মানুষ চিনবে, যে নাইম শেখ যত ট্রোল হোক না কেন। এখন আরিফুল হককে সেটা জানতে হলে আসলে উইকিপিডিয়া, গুগল থেকে, ইএসপিএন, ক্রিক ইনফো থেকে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো ঘাটার পর আরিফুল হকের কেন তাকে অধিনায়ক দেওয়া হয়েছে সেটা আসলে কারোর পক্ষে জানা সম্ভব না। আর আরেকটি বিষয়, এটা তো সিলেট তোর দল বুঝলাম আমি, কিন্তু শাকিব খানের এবং সাব্বির রহমানের দল ঢাকা ক্যাপিটালস নিয়ে তোর কি মনে হয়? 4টাতে 4টা তারা হারলো কেন? শাকিব খান এত ভালো দল গঠন করলো, তোর কি মনে হয় যে শাকিব খানের দল বাকি 8 ম্যাচের মধ্যে 6টি ম্যাচ জয়লাভ করে কি তাদের পক্ষে যাওয়া সম্ভব? একদিনের তো খেলা তো দেখলি তুই। হ্যাঁ, সম্ভাবনা রয়েছে কিন্তু খুবই কম। এখন কি বলবো, 4টার মধ্যে 4টা হেরে বাকি 8টার মধ্যে 6টা জিতা অনেক কঠিন হয়ে যাবে ওদের জন্য। তাও যে কোনো কিছুই হতে পারে, বলা যায় না। তাই কামব্যাক যে কোনো সময় সম্ভব। ঢাকা ক্যাপিটালস দলকে শুভকামনা। দুর্বার রাজশাহীর বিপক্ষে ম্যাচ আছে, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ আছে, তাদের বিপক্ষে অবশ্যই আপনারা জয়লাভ করবেন। আর আমি ঢাকা ক্যাপিটালসের ফ্যান যারা আছে তাদের কাউকে ছোট করতে যাচ্ছি না, সিলেট স্ট্রাইকার্সের ফ্যানদের ছোট করতে যাচ্ছি না। সিলেট স্ট্রাইকার্সের ফ্যানদের কি ছোট করবো? আমার সাথে এখানে দাঁড়ানো আছে, আমি সিলেট স্ট্রাইকার্সের কাউকে কিছু বললে তার গায়ে লাগবে, সেই এখানে যুদ্ধ নেমে যাবে। এখন আপনারা গ্যাস করুন, আপনাদের জন্য দুইটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হচ্ছে আমি কোন দল সাপোর্ট করি, সেটা যদি বলতে পারেন তাহলে কি বলবো, তাহলে আপনাকে ধন্যবাদ অগ্রিম। আর যদি আরেকটা বিষয় হচ্ছে যে সিলেট স্ট্রাইকার্সের যে অধিনায়ক আরিফুল হককে কেন আরিফুল হককে অধিনায়ক দেওয়া হলো সেটি যদি কমেন্ট করে জানাতে পারেন, তাহলে সে যে প্রশ্নটা করলো তাকে সে কে এবং তার পরিচয় কি সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন যাতে সে জানতে পারে। তো আজকে এখন পর্যন্ত আমাদের এতটুকুই আপডেট। আসলে আজকের এই ভিডিওতে খুব বেশি অ্যানালাইসিস করার ইচ্ছে ছিল না, যেহেতু ঘুরতে এসেছি, মুডটা ঘোরার মতোই ছিল, তো ঘোরার মধ্যেই থাকছি। তো যার কারণে আজকের ভিডিওটা একটু ফান ওয়েতেই করলাম। তো যাক, আশা করি বিভিন্ন দলের ফ্যান্সরা আছে এখানে, কেউ মন খারাপ করবেন না। কাউকে ছোট করার এবং কাউকে বড় করার কোনো ইচ্ছাই আমার নেই। আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। অনেকে সাবস্ক্রাইব করেন না, আমি সাবস্ক্রাইবের কথাটা নর্মালি বলে চলে যাই, কিন্তু আসলে সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম। আচ্ছা, তুই তো আমার চ্যানেল দেখতেছস যে 1-1.5 বছর যাবত আমি ভিডিও বানাইতেছি। এখন আমার চ্যানেল সাবস্ক্রাইবার কত, 8,000, 8,500 সামথিং। তোর কাছে কি মনে হয় যে আমি যেভাবে ভিডিও দিতেছি আমার সাবস্ক্রাইবার এখন পর্যন্ত কত হওয়া উচিত ছিল? মিনিমাম তো 50,000 হওয়া উচিত ছিল, কারণ গত 1-1.5 বছর ধরে দেখতেছি রেগুলারই পরিশ্রম করতেছেন চ্যানেলের নিচে। সেই অনুযায়ী আপনার 50,000 মিনিমাম হওয়া উচিত ছিল। সেই অনুযায়ী এখন অনেক কমই আছে। তাও আশা করি এখনও দর্শকরা পারবে, যারা নিয়মিত ভিডিও দেখে তারা যদি সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর কমেন্ট করবেন। সিলেট জিন্দাবাদ, সিলেট স্ট্রাইকার্স জিন্দাবাদ। তো আপনারা ভাববেন না যে সিলেট স্ট্রাইকার্স কর্তৃপক্ষ থেকে আমাদেরকে স্পন্সর করা হয়েছে তাদেরকে বুস্ট আপ করার জন্য। আসলে বুস্ট আপ করার কিছু নেই, আমরা রোস্টও করি নাই, বুস্টও করি নাই। তো বিষয়টা হচ্ছে যে 50, সে তো আমার ভাই, সে এর জন্য বলবি যে 50,000 সাবস্ক্রাইব হওয়ার কথা ছিল। 50,000 নয়, কমপক্ষে তো 20,000 সাবস্ক্রাইবার তো আশা করতেই পারে, কারণ আমার একটা রেগুলার অডিয়েন্স আছে। অনেকে কমেন্ট করে না, অনেকে লাইক দেয় না ভিডিওতে, কিন্তু অনেকে ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না। আশা করবো যে সবাই সাবস্ক্রাইব করবেন এবং দ্রুত এই বিপিএল শেষ হতে হতে যাতে ওই সে যেটা বললো আর কি, যে 50,000 সাবস্ক্রাইবার আমরা না পৌঁছাতে পারি, কমপক্ষে যাতে আমরা 25,000 সাবস্ক্রাইবার পৌঁছাতে পারি বিপিএল শেষ হতে হতে, সেটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। তো একটা সাবস্ক্রাইব করে সবাই যাবেন, যে যতটুকু সম্ভব সাবস্ক্রাইব করুন। আমি জানি এক একজনের 4-5টা করে ইমেল আইডি ইউজ করেন, সাবস্ক্রাইব করতে থাকেন আর ভিডিওতে লাইক করেন। আল্লাহ হাফেজ। তাকে বলে লিখছি ভিডিও দেখি কেন বন্ধ হয়েছে।